আরও একটা টুর্নামেন্টের ফাইনাল, সেই টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা। ওইদিকে কলম্বিয়ার ক্ষেত্রেও কিন্তু কলম্বিয়ার কিছু প্লেয়ার খুব ভালো ফর্মে আছে, আমরা খুবই ভালো খুবই ভালো ফর্মে ইভেন এই মানে কোপাতে সবচেয়ে ভালো পারফরমেন্স হামেস রড্রিগেজ। এরপরে দ্বিতীয় যাকে তুমি চিন্তা করো সেটা কিন্তু ওদেরই লুইস দিয়াস। কলম্বিয়ার যে বর্তমান যে দলটা, এই দলটার বিপক্ষে আসলে আর্জেন্টিনা ফেভারিট বলে আমার মনে হচ্ছে না। মানে লড়াইটা আসলে দুই কোচের হবে, স্কালোনি আর লরেঞ্জো। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে কোন একটা টুর্নামেন্ট হলেই সেটার ফাইনালে আর্জেন্টিনা উঠে যাচ্ছে, শিরোপার জন্য তারা লড়াই করছে। যে এই দলটা 28 বছর শিরোপা পায়নি এবং তাদের সামনে কিন্তু ইতিহাস গড়ার হাতছানি। স্পেন যেটা করেছিল 2008, 2010 এবং 2012 সালে টানা 3টা টুর্নামেন্ট জিতেছিল, 2টা ইউরো, একটা বিশ্বকাপ। এবং এখন কিন্তু আর্জেন্টিনার সামনেও সেই সুযোগ। অলরেডি তারা একটা কোপা আমেরিকা জিতেছে, একটা বিশ্বকাপ জিতেছে এবং আরেকটা কোপা আমেরিকার ফাইনালে। সো ফাইনালে তো আর্জেন্টিনাই ফেভারিট। বাট রামিন ভাই, আপনার কি মনে হয় আসলে? যদি মানে সাম্প্রতিক ইতিহাস বলা হয় সেটা হতে পারে, কিন্তু কলম্বিয়ার যে বর্তমান যে দলটা, এই দলটার বিপক্ষে আসলে আর্জেন্টিনা ফেভারিট বলে আমার মনে হচ্ছে না। কেন কলম্বিয়া লাস্ট সম্ভবত 28, হ্যাঁ সেই 2002-এর পরে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। সরি 2022। তো এই এতটা লম্বা সময় তারা নিজেদের মানে মানে কি বলে এখন পর্যন্ত ম্যাচ হারেনি। এর মাঝখানে তারা জার্মানি, স্পেন, ব্রাজিলের মতো টিমের সাথে ম্যাচ জিতছে। তো সুতরাং সেই দলটার বিপক্ষে যে মানে আর্জেন্টিনা ইজিলি জিতে যাবে এটা ভাবার কোনো চান্সই নেই। তারপর আবার লাস্ট যে কয়েকটা ম্যাচ দেখলাম আমরা, তাতে অন্তত আমি ওই রকম আশাবাদী না যে আর্জেন্টিনা মানে ম্যাচ সহজে জিতে যাবে। এটা 50-50 ম্যাচ, এই 1-2% 19-20 মানে সামান্য কিছু ব্যবধানে হয়তো যে কোনো মানে যে কেউ জিততে পারে, যে কোনো মানে রেজাল্টই আসতে পারে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হতেছে যে চান্সটা বেশি কলম্বিয়ার চান্স বেশি, মানে যেটা মানে মূলত মানে খেলার ধরনে আর্জেন্টিনা লাস্ট যতগুলি ম্যাচ আমরা দেখে আসতেছি সে বিশ্বকাপ থেকে হাই প্রেস টিমের সাথে একটু মানে উইক। আর এই কলম্বিয়ার এই ধরনের খেলা তো মানে গত 2 বছর যাবৎ মানে তারা ফিজিক্যালি খুবই চার্জ করে খেলতেছে, যেটা হচ্ছে মানে আর্জেন্টিনা এইদিকেও উইক। মানে যেই দলটার বিপক্ষে যারা একটু ফিজিক্যালি মানে অ্যাডভান্টেজ নিয়ে যারা খেলে তাদের বিপক্ষে কিন্তু ফলাফল দেখো কোনো মতে জিতছে, অথবা হাঁটতে হাঁটতে জিতছে, অথবা কোনো মতে কি বলে ড্র করছে, টাই ব্রেকারে গেছে, এমন হয়েছে। তো সেই ক্ষেত্রে মনে হয় না যে কলম্বিয়া একটু আগে আছে? সেটা হচ্ছে যে আসলেই কি আগে আছে বলা যায়, কারণ আর্জেন্টিনার গত 5 বছরের যদি আমরা স্ট্যাট দেখি, তারা যতটা ট্রফি জিতেছে তার চেয়ে কম ম্যাচ হেরেছে। 3টা ট্রফি, 2টা ম্যাচ হেরেছে। এর মানে হচ্ছে হ্যাঁ, তাদের হয়তো খুব কঠিন সময় গেছে, যারা হাই প্রেস করে খেলে, উইং দিয়ে অ্যাটাকে আসে, কিন্তু শেষ পর্যন্ত তো আর্জেন্টিনা রেজাল্ট বের করেছে। আমার যুক্তিটা হচ্ছে এখানে। এখন ব্যাপারটা হচ্ছে যে রেজাল্ট বের করছে, ওকে ঠিক আছে। যে মানে কি বলে স্কালোনি যেভাবে আমরা যতই তাকে মাস্টার মাইন্ড বলি, কিন্তু তার যে ট্যাকটিস সে মোটামুটি কিন্তু একই ধারায় এভাবেই সাফল্য পেতেছে। কিন্তু এইভাবে আর কতদিন? লাইক বিশ্বকাপের ফাইনালি ধরো 2 গোলের লিড নিয়ে সে রাখতে পারে নাই। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা 2 গোলের লিড নিয়ে একমাত্র ক্রোয়েশিয়া ছাড়া বাকি প্রত্যেকটা ম্যাচ, ইভেন অস্ট্রেলিয়াও কিন্তু মানে 2 গোলের ভিতরে একটা শোধ করছিল, তারপরে আরেকটা গোল অলমোস্ট হয়ে গেছিল এমি মার্টিনেজ না থাকলে। তো প্রত্যেকটা ম্যাচ কিন্তু এমি মার্টিনেজ এখানে বাধা হয়ে দাঁড়াইছে। সেই অ্যাডভান্টেজটার কতটুকু? লাইক এবারই কোপাতে দেখো আর্জেন্টিনা গোল খেয়েছে একটা, কিন্তু প্রতি ম্যাচে কিন্তু 2-3টা গোল খাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ইভেন ইকুয়েডরের বিপক্ষে লাস্ট মিনিটে যে হেডারটা মিস করছে ওই যে জর্দি কাইসেদো, মানে একেবারে জাস্ট শুধু মানে একেবারে ফাঁকা, গোলকিপারও অনেক পাশে ছিল। সো লাক ফেভার করতেছে। এই লাক কি সবসময় থাকবে? সেটা হচ্ছে যে বলে না যে সাহসীদের সঙ্গে আসলে লাকটা থাকে। তো আমার কাছে যেটা মনে হয় যে এই কিছু তো লাক ফেভার করতেই হয়, এতগুলো ম্যাচ তো নইলে জেতা সম্ভব না। সেটা আপনার প্রথমত হচ্ছে আপনার পারফরমেন্সটাই হচ্ছে মূল, দেন কিছু কিছু ম্যাচে আপনার লাক ফেভার করবেই। কিন্তু যদি কাগজে কলমে আমরা আসি, আর্জেন্টিনা যে টিম সেখানে যে নাম ভার, এবং যদি আমরা কলম্বিয়ার সঙ্গে তুলনা করি, সেই দিক থেকে তো আর্জেন্টিনা অনেক বেশি আগানো। অবশ্যই মানে আমি যদি ধরি যে আর্জেন্টিনার প্রবেবল লাইন আপটা কী হতে পারে, সেখানে হয়তো ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ এবং মেসি সামনে খেলবেন। মিডফিল্ডে হয়তো এনজো, ম্যাক এবং দিপলকে আমরা দেখতে পাবো। ডিফেন্সে হয়তো তাগলিয়াফিকো, মন্তিয়েল, মার্টিনেজ এবং হচ্ছে গিয়ে রোমেরো, এবং শেষে হচ্ছে এমি মার্টিনেজ। এটাই হচ্ছে প্রবেবল লাইন আপ। তো এই যে নাম,
ওইদিকে কলম্বিয়ার ক্ষেত্রেও কিন্তু কলম্বিয়ার কিছু প্লেয়ার খুব ভালো ফর্মে আছে, আমরা যদি খুবই ভালো বলি, form-এ। খুবই ভালো ফর্মে ইভেন এই মানে কোপাতে সবচেয়ে ভালো পারফরমেন্স হামেস। হামেস রড্রিগেজ, এরপরে দ্বিতীয় যাকে তুমি চিন্তা করো সেটা কিন্তু ওদেরই লুইস দিয়াস। তো লুইস ডিয়াজ এবং ওদের আরও যে সেমিফাইনালে যে গোল করলেন জেফারসন লার্মা, এবং তারপরে ওদের অবশ্য একটা দুর্ভাগ্য যে রিয়স খেলতে পারছেন না, ইনজুর্ড, এবং লাল কার্ডের জন্য মুনোজ খেলতে পারবে না। মুনোজ রাইট ব্যাক পজিশনে কিন্তু খুব ভালো পারফর্ম করেছিল। তো এইখানে আরেকটা আমার যে যুক্তি সেটা হচ্ছে যে রিয়স খেলতে পারছে না, মুনোজ খেলতে পারছে না, এই যে যারা পারফর্ম করছিল তাদেরও দুজন খেলতে পারছে না। সো কলম্বিয়া কি আসলেই তাহলে আর্জেন্টিনার সাথে টক্কর দিতে এখানে পারবে? আমার একটা ব্যাপার যে হ্যাঁ, যেটা হচ্ছে যে এই রাইট সাইডের দুজন ইম্পর্টেন্ট খেলোয়াড় ওদের নাই। এখন একটা জিনিস দেখো, লাস্ট ম্যাচ যেটা আমরা দেখছি যে মানে বিকল্প যে প্লেয়ার নামছে সে কিন্তু উরুগুয়েরে মানে অলমোস্ট 10 জন নিয়ে পুরো একটা মানে কি বলে অলমোস্ট একটা 60 হাফের মিনিট, চেয়ে বেশি, হ্যাঁ তারা ডিফেন্ড করছে একজন প্লেয়ার কম নিয়ে। এখন কথা হইতেছে যে মানে তারা যে ডিফেন্সিভলি খুবই সলিড, এটা একটা কিন্তু মানে এটা একটা প্রমাণ। আর দ্বিতীয় আরেকটা ব্যাপার হইতেছে যে রাইট সাইডের যে মানে ওদের যে দুর্বলতাটা যেটা বলতেছো, এইটার সুযোগটা নেবে কে? আর্জেন্টিনার লেফট উইং কিন্তু অনেক বছর ধরেই দুর্বল। এখানে লেফট সাইডে আমরা লাস্ট কয়েক বছর দেখতেছি নিকো গঞ্জালেস খেলতেছে, কিন্তু তার কি অ্যাটাকিং থ্রেট কি অতটা বেশি? ততটা না। ইভেন মানে অনেকে কেন নিকো গঞ্জালেস খেলে এটা নিয়ে অনেকে ট্রল করে, অনেক কিছুই করে, কিন্তু নিকো গঞ্জালেস খেলে অন্য ভিন্ন কারণে। স্কালোনির খুব পছন্দের খেলোয়াড়, কারণ দি মারিয়া, মেসি দুজন কি বলে ডিফেন্সিভলি খুব একটা সলিড না, মানে ততটা হেল্পও করে না, সেক্ষেত্রে গঞ্জালেস অনেক বেশি করে, এই কারণে ওকে রাখে। এখন কথা হইতেছে যে আমার তো অ্যাটাকিং থ্রেট এই পাশ দিয়ে আনতে হবে, কারণ এই পাশেই তুমি একমাত্র ইকুয়েডার দুর্বলতার জায়গা পাইছো। এখন এই দুর্বল জায়গা কলম্বিয়ার যে ইকুয়েডার এই যে দুর্বল জায়গা, এটা তো অ্যাটাক করার জন্য মানে আমি লাস্ট গত 2-3 বছরে এই লেফট সাইডে আর্জেন্টিনার তেমন কোনো অ্যাটাক দেখি নাই। হ্যাঁ, আরেকটা ব্যাপার হয়তো যদি আকুনা থাকতো, আকুনা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এই কোপায় কিন্তু ততটা ম্যাচ খেলে নেই, তাগলিয়াফিকা খেলছে, অবশ্যই ওর কিছু ইনজুরি কনসার্ন ছিল। এখন যতটুকু শুনছি লাস্ট কয়েকদিন যাবত যা নিউজ দেখলাম যে আকুনা ফিট, কিন্তু তারপরও কোচের পছন্দ তাগলিয়াফিকো, কারণ ওই ডিফেন্সটাকে তিনি একটু বেশি প্রাধান্য দিতেছেন। কিন্তু অ্যাটাকটা করার জন্য এই পাশটাতে যে মানে উইকনেসটা যেটা আমি মানে ব্যবহার করব, সেটার জন্য তো তোমার থ্রেট নাই। সেই ক্ষেত্রে কি মানে ডি মারিয়া যদি লেফট উইংয়ে খেলেন, মানে আমি যদি বলি ডি মারিয়া এবং সঙ্গে হয়তো এই পাশে যেহেতু এনজো ফার্নান্দেজ থাকবেন, তো সেক্ষেত্রে তাগলিয়াফিকো যদি ডিফেন্সিভ কাজও করেন, এনজো ফার্নান্দেজ এবং মারিয়ার যে কম্বিনেশনটা, সেটা তো যথেষ্ট হতে পারে আর্জেন্টিনার জন্য। এটা হতে পারে, কিন্তু এটা তো তোমার আমরা লাস্ট সম্ভবত কাতার ওয়ার্ল্ড কাপের ফাইনালের পরে এরপরে কিন্তু মানে এখন পর্যন্ত স্কালোনি ওই রকম চিন্তাই করে নাই, যেখানে নাকি ডিফেন্স কি বলে বাম পাশে অত একটা আক্রমণ মানে হচ্ছে না, তারপরেও সে চিন্তা করে নাই। এখন ফাইনালে আদৌ করবে কিনা আমি নিশ্চিত না, যদি করে সেটা অবশ্য খুব একটা খারাপ হবে না, কিন্তু তারপরেও যে ব্যাপারগুলি থাকে যে তোমার কি বলে আর্জেন্টিনার যে মিডফিল্ডের যে মানে পজিশন যেসব প্লেয়ারগুলি আছে সবাই কিন্তু তোমার বল প্লেয়িং মিডফিল্ডার, আর ডিফেন্সিভ মিডফিল্ডার নাই। তো সেই ক্ষেত্রে তোমার কি বলে যে ওদের যে দুই পাশের যে উইং খুব কিন্তু মারাত্মক, হামেস খেলবে এক পাশে, আরেক পাশে লুইস দিয়াস। তো আসলে উল্টো হয়ে যায় কিনা সেটা দেখো, আসলে আমার কাছে মনে হচ্ছে মানে আর্জেন্টিনার এই প্রবলেমটা আমরা দেখতে পেয়েছি যখন হচ্ছে যে অপোজিশন টিম খুব প্রেস করে খেলে, এবং সেখানে যখন উইঙ্গাররা থাকে খুব স্পিডি উইঙ্গার যারা, সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনার অ্যাটাকটা সামাল দিতে একটু ঝামেলা হয়। কারণ হচ্ছে যেটা বললেন আপনি যে ওদের কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নর্মালি খেলায় না। আমরা যদি যাদের কথাই আমরা বলছি না কেন, ম্যাক, এনজো, দিপল বা পারেদেসের কথা বলি বা লো সেলসের কথা বলি, এরা বেসিক্যালি ক্রিয়েটিভ দিক থেকে এরা অনেক বেশি এগিয়ে। সো প্রতিপক্ষের অ্যাটাক আটকে দেওয়ার জায়গাটাতে এরা একটু পিছিয়ে, এবং যদি খুব চার্জ করে খেলে, এটা আমরা কিন্তু দেখেছি যে খুব অ্যাটাকিং ফুটবল যদি প্রতিপক্ষ খেলে, কানাডার এগেনস্টে আমরা দেখেছি, ইকুয়েডরের এগেনস্টেও দেখেছি, আর্জেন্টিনাকে কিন্তু ভুগতে হয়েছে। আর্জেন্টিনা মনে হয় ওদের স্মরণকালের সবচেয়ে বাজে ম্যাচটা খেলেছিল ইকুয়েডরের সঙ্গে, এবং ইকুয়েডর কিন্তু একই কৌশলটাই অবলম্বন করেছিল, এবং শেষের দিকে গিয়ে তারা একটা সিচুয়েশনও তৈরি করে ফেলেছিল। তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনাকে এই জায়গায় সতর্ক থাকতে হবে, যেটা আমারও মনে হয়। এইটা তো আমরা গেলাম যে আর্জেন্টিনার বিপক্ষে কি আছে, এখন আর্জেন্টিনার পক্ষে আসলে কি আছে রামিন ভাই? পক্ষে আসলে সবকিছু যেটা হচ্ছে মানে না বললেই না, সেটা হচ্ছে মেসি। তোমার মেসি থাকা মানে ভিন্ন একটা ব্যাপার। এখন ওইখানেও একটা সমস্যা আমার কাছে মনে হচ্ছে, মেসি অবশ্যই বয়স হয়েছে, আগের সেই পেসটা নাই। এখন ওরা যে হাই প্রেস খেলে লাস্ট যেমন ইকুয়েডারের বিপক্ষে, মেসি আসলে
একদম অকার্যকর। নিউট্রাল, হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে হাই প্রেসে মানে এই যে ফিজিক্যালি চার্জ করা খেলোয়াড় যারা, মানে এদের বিপক্ষে আসলে মেসি, দি মারিয়া, তারপর ম্যাকালিস্টার, এনজো, এদের মানে একমাত্র ডিপল ছাড়া মানে কেউই আসলে ওই রকম মানে শক্তিতে ফিজিক্যালি খুব স্ট্রং টিকে থাকার একটু কঠিন হয়ে যায়। তো এই জন্য আর কি মানে একটু দুশ্চিন্তা হচ্ছে বটেই। তবে মেসি থাকা তো অবশ্যই আশীর্বাদ। আমরা মানে প্রথম ৩-৪টা ম্যাচ মেসি আসলে ওইভাবে খেলতে পারছিল না, কিন্তু লাস্ট কানাডার বিপক্ষে কিন্তু ভালো খেলছে, মানে সে ফর্মে ফিরছে বলা চলে। তো এইটা যদি ধারাবাহিকতা থাকে, আর কি বলে আর্জেন্টিনার টিম তো আর্জেন্টিনা, তাদের একটা ক্রিয়েটিভিটি মানে যেখানে মিডফিল্ডার এখন ডিপল, অ্যানজো, ম্যাক ওরা কিন্তু খুবই মানে ভালো খেলতেছে। তো সেক্ষেত্রে এটা একটা তোমার মানে কি বলে বিরাট অ্যাডভান্টেজ। এখন আমি বলতে পারতেছি যে ওরা মানে কলম্বিয়া ফর্মে আছে, কিন্তু নামের একটা ভার থাকে যে আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিপক্ষে মানে ওরা নামার আগে তো 10বার চিন্তা করবো যে হ্যাঁ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কোপা কোপা চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে আমরা খেলতেছি। আলটিমেটলি আন্ডারডগ এভাবেই হয়ে যায়। মানে ওইখানে মানে কি বলে যতই ফর্মে থাকো, যতই জয় করো, ওই বিপক্ষ টিমটা যখন কি স্ট্রং একটা টিম হয়ে যায় তখন, আর বিপক্ষ টিম যদি জানে যে না এটা ভালো খেলতেছে না, তখন কিন্তু মানসিকভাবে আরো বুস্ট আপ থাকে। তো সেইটা অবশ্যই আর্জেন্টিনার জন্য আছে। আর আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি আমার কাছে মনে হয় আমি মার্টিনেজ। মার্টিনেজ তো প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনার রক্ষণ কিন্তু ভাঙছে, গোল দিতে পারে নাই, ইভেন পেনাল্টি পাইছে, গোল দিতে পারে, সেটা আলাদা ইস্যু। কিন্তু কথা হইতেছে এই মার্টিনেজ কিন্তু এখানে দেওয়াল। তো এটা আরো একবার যদি এমন কিছু হয় ইনশাল্লাহ, তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে আর্জেন্টিনাই যাবে ম্যাচ। সেটাই। আর একটা মজার যে ব্যাপারটা মাথায় আসলো সেটা হচ্ছে যে কলম্বিয়া লাস্ট যে ম্যাচটা হেরেছিল সেটা আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 2022 সালে 1-0 গোলে আর্জেন্টিনা জিতেছিল, এবং এরপরে কলম্বিয়া 28 ম্যাচ অপরাজিত। কালকে দেখছিলাম যে 22টা জিতেছে, 6টা ড্র করেছে, এবং আপনি যেটা বললেন যে ব্রাজিল, উরুগুয়ে, জার্মানি, স্পেনের মতো দলকে হারিয়েছে। তো এখন যেটা হচ্ছে যে অলরেডি কলম্বিয়া রেকর্ড করে ফেলেছে, ওদের ইতিহাসে ওরা 28 ম্যাচের বেশি কখনোই জিতে নাই, মানে 28 ম্যাচ এটা সবচেয়ে বেশি। সো এটাকে 29-এ নিতে পারলে বা ইভেন ড্র করে টাইব্রেকারে জিতে পারলে একটা বিশাল ইতিহাস। 2001 সালে লাস্ট কলম্বিয়া একবারই কোপা আমেরিকা জিতেছিল, 2001 সালে। আর আর্জেন্টিনার জন্য যেটা হচ্ছে যে ওই সাইকেলটা আবার শেষ করা যায়, আমাদের সঙ্গে হেরেই তোমাদের এই জয়যাত্রাটা শুরু হয়েছিল, আবার আমাদের সঙ্গে হেরে হয়তো শেষ হবে। তো রায়ন ভাই, আমরা তো এই আলোচনা থেকে আর লাস্টে যদি যে পয়েন্টটাতে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রেডিকশনটা আসলে কি হবে। যদিও আপনি বলছেন যে হয়তো আপনি কলম্বিয়ার পক্ষে কিছু জিনিস দেখছেন, হয়তো ফাইনালের প্রেশার বা যাবতীয় এই টুর্নামেন্টে কলম্বিয়ার পারফরমেন্সের কারণে, বাট প্রেডিকশনে যদি আমরা আসি এক কথায়, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যদি 90 মিনিটসে যদি মানে কি বলে কলম্বিয়া মানে কি বলে 1-1 থাকে, তাহলে নেক্সট 30 মিনিটসে আর্জেন্টিনা একটা গোল দিয়ে দেবে, সেক্ষেত্রে 2-1 হতে পারে। আর যেটা বললাম আর কি, কলম্বিয়া যদি কোনো ক্রমে আগে গোল দিয়ে ফেলে আর্জেন্টিনার জন্য ভুগতে হবে, ওই গোল শোধ করা খুব কঠিন। তো সেক্ষেত্রে ভিন্ন রেজাল্ট হতে পারে যে কারা আগে গোল দিতেছে। আমার ধারণা দুই পক্ষে গোল দিবে। তো সেই ক্ষেত্রে ওই মানে 120 মিনিট খেলা হইলে আর্জেন্টিনার পক্ষে যাবে, আর যদি 90 মিনিটসে যদি আগে গোল দেয় কলম্বিয়া, তাহলে ওইটাই রেজাল্ট থাকবে, ওই 1-0ই আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগত। এবং এই ব্যাপারে আমরা নর্মালি কিন্তু দেখে আসছি যে আর্জেন্টিনা নর্মালি যত রিসেন্ট যত ম্যাচে ওরাই কিন্তু আগে গোল দিয়েছে, এবং পিছিয়ে পড়ে জেতার এই ব্যাপারগুলো কিন্তু খুবই কম দেখা গেছে, খুবই কম। এবং এই টুর্নামেন্টেও আমরা যদি বলি যে 5টা ম্যাচ আর্জেন্টিনা খেললো, প্রত্যেকটা ম্যাচেই তারা আগে গোল দিয়েছে। তো কলম্বিয়া যদি আগে গোল দিয়ে ফেলে, এবং কলম্বিয়ার যে ডিফেন্স তারা এই টুর্নামেন্টে মাত্র 2টা গোল হজম করেছে, সো ওই জায়গাটা একটা ট্যাকটিক্যাল আসলে লড়াই হবে। অবশ্যই সেটা ছিল মানে খুব কঠিন একটা লড়াই দিয়েছে ওরা, সবসময় কিন্তু খুব ভালো ফাইট দিয়েছে সব দলের সাথেই। তো মানে এত সহজ হবে না মানে কলম্বিয়ার ডিফেন্স ভাঙা। আর আগে গোল খেললে তো আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার কামব্যাক করা আসলে সম্ভবই না, কারণ আর্জেন্টিনার যে টিম আরও যে হাই প্রেস খেলে, লাস্টের দিকে আপনি তোমার লাস্ট আমরা কোপার ফাইনাল যেটা চিন্তা করতে পারি যে আর্জেন্টিনা একটা গোল দেওয়ার পরে ব্রাজিল যখনই অ্যাটাক আসছে, আর্জেন্টিনা কিন্তু প্রয়োজনে ফাউল করে হলেও খেলাটা নষ্ট করে দিয়েছে, একদম খেলা খুবই রাফ এন্ড টাফ খেলছে। তো সেখানে নেইমারকে খেলতে দেওয়া হয় নাই। সেম কাজ কিন্তু কলম্বিয়া, ওরা এটা আরো ভালো পারে ফাউলের ব্যাপারটা। কলম্বিয়া তো মানে এই ব্যাপারে মাস্টার। তো সুতরাং মানে কি বলে আগে মানে কোনোভাবেই মানে যেটা হচ্ছে ব্রাজিল লাস্ট ম্যাচে যেটা উরুগুয়ে আগে গোল দেওয়ার পরে কিন্তু আর পারলো না, কিন্তু উরুগুয়ে কিন্তু একজন প্রতিপক্ষকে একজন কম পাইছে, তারপরও হয় নাই, কিন্তু এই জিনিসটা কলম্বিয়ার সলিড। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে যেভাবেই হোক মানে ওদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। স্বাভাবিক খেলাটা কলম্বিয়া অবশ্যই খেলতে দিবে না। এখন স্বাভাবিক খেলাটা কীভাবে খেলতে পারবে এটা নিশ্চিত করতে হবে স্কালোনিকে। এইটাই হচ্ছে মূল পার্থক্যটা এখানে। আমার কাছে মনে হচ্ছে মানে লড়াইটা আসলে
দুই কোচের হবে, স্কালোনি আর লরেঞ্জো। লরেঞ্জো মানে লরেঞ্জো কিন্তু মানে সে বিশাল এক্সপিরিয়েন্সড, সে এই কলম্বিয়া দলে আছে কত বছর, 2 বছরের বেশি, 2022 জুলাইতে আসছে। 2022 জুলাই সে প্রধান কোচ হয়েছে, এর আগে সে অ্যাসিস্ট্যান্ট ছিল প্রায় 7 বছরের উপরে। তো অনেক বছর ধরে এই টিমটা দেখতেছে। আর্জেন্টিনার সাথেও সে ছিল, আর্জেন্টিনা তো ছিল, ইভেন মেসি স্কালোনির গুরু ছিল সে। তো মানে আর সে বর্তমানে খুব মানে সে আসার পরে কিন্তু কলম্বিয়ায় এমন চেঞ্জ। তো এবং আর্জেন্টাইন কোচদের তো এই ব্যাপারটা আছে যে তাদের একটা খ্যাতি দুনিয়া জোড়া তো একটা ব্যাপার আছে, এবং যেহেতু উনি আর্জেন্টিনারই, সো আর্জেন্টিনা কিভাবে খেলবে বা কি কৌশল নিতে পারে এটা সম্পর্কে ওনার ভালো ধারণা থাকবে। অবশ্যই, সেটা অবশ্যই তার আছে। তো সেই জন্য আর কি দুই কোচের লড়াই। আমার কাছে মনে হচ্ছে মূল গেমটা হবে কোচের মাধ্যমে, তাদের কি ট্যাকটিক্স তারা অ্যাপ্লাই করে। যদি আমার কাছে মনে হচ্ছে যদি লুইস দিয়াস এবং হামেসকে আটকানো যেতে পারে, আমার ধারণা হামেসকে আটকে রাখতে পারবে, কারণ দ্বীপল এখানে খুব ভালো একটা করতে পারে, কারণ দ্বীপল খুব মানে কি বলে প্রেস করে খেলতে পারে। সেটা মানে যদি সে কি বলে হামেসকে আটকে দিতে পারে, তো সেক্ষেত্রে লুইস দিয়াসকে আটকানো একটু কঠিন হয়ে যেতে পারে। এই দুইটা পজিশন যদি একটু মানে মাঠটা একটু ভালো মতো করতে পারে, তাহলে রেজাল্টটা আর্জেন্টিনার পক্ষে যাবে। এখন এইটা করার জন্য স্কালোনি নিশ্চয়ই একটা কোনো মানে আমাদের চেয়ে অনেক ভালো কোনো ট্যাকটিক্স অবশ্যই নিয়ে আসে, দেখা যাক কি হয় আর কি। আমার প্রেডিকশন হচ্ছে যে আর্জেন্টিনায় জিতবে, তবে যতটা সহজ যে আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে দেখেই জিতে যাবে, যেহেতু প্রতিপক্ষ কলম্বিয়া, মানে আমরা চিন্তা করি কি যে ব্রাজিল নেই, উরুগুয়ে নেই, সো ওকে এটা আর্জেন্টিনার জন্য ইজি। কিন্তু এই টুর্নামেন্টের যেই পারফর্মটা কলম্বিয়া করে এসেছে এবং গত 2-2.5 বছর ধরে যেভাবে পারফর্ম করছে, আমার কাছে মনে হয় না এতটা সহজ হবে, বাট আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি। রেজাল্ট 2-1 90 মিনিটস। আমার কাছে মনে হয় যে খেলা 90 মিনিটসে আর্জেন্টিনা চাইবে শেষ করতে, কিন্তু যেহেতু তাদের শেষের দিকে গিয়ে একটু শেকি থাকে, হয়তো একটা গোল তারা মাঝখানে বা পরে হয়তো একটা হজম করতে। তুমি বলতে চাইতেছো যে মানে কলম্বিয়ার বিপক্ষে মানে 90 মিনিটসে প্রথমেই 2টা গোল আদায় করে নিতে পারবে? 2টা গোল অথবা হচ্ছে 1 গোল আগে আর্জেন্টিনা, দেন কলম্বিয়া, দেন আর্জেন্টিনা। আচ্ছা, তো আমার কাছে মনে হচ্ছে দেখা যাক। তো আর কি বলে আলভারেজ যদি মানে কিছু করতে পারে, লাস্ট ম্যাচে আলভারেজ গোল পাইছে, এর আগেও একটা পাইছে, তো আলভারেজ যদি ভালো খেলতে পারে আর মেসি যদি সুবিধাটা কিন্তু এখন এখানে হচ্ছে যে গোল স্ট্রাইকাররা গোল পাচ্ছে, লাউতারও পাচ্ছে, আলভারেজও পাচ্ছে, সো এবং এই প্লেয়ারদের জন্য কিন্তু একটা সুযোগই এনাফ। এবং ক্রিয়েটিভিটির যে জায়গাটা বললেন যে মেসি ওই পাসটা দিতে পারে, সেটা ম্যাকঅ্যালিস্টারের কাছ থেকে আসতে পারে, এনজোর কাছ থেকে আসতে পারে, সো আলভারেজ বা লাউতারো এটা হচ্ছে ওদের জন্য একটা বড় বেনিফিট। যে যেহেতু মাঝখানে যে ব্যাপারটা ছিল যে 2 বছর এদের দুজন কেউ গোলই পায় না, এখন এই টুর্নামেন্টে দুজন মিলে 6টা গোল করেছে আর্জেন্টিনা, গোলই করে 4টা, 6টাই আসছে লাউতারো আর এটা মানে কেন হইতেছে মনে হয় আর্জেন্টিনা তো গোল মানে আরেকটু বেশি পাওয়ার কথা ছিল, প্রচুর সুযোগ মিস করেছে আর্জেন্টিনা। যেটা হচ্ছে যে কানাডার সাথে প্রথম ম্যাচেই বোধহয় 5-6টা বিগ চান্স তারা প্রত্যেকটা ম্যাচেই, এবং হ্যাঁ এবং মেসি সহ আর কি প্রত্যেকটা ম্যাচেই। আলভারেজের কথা বলতে পারি, মার্টিনেজ মানে লাউতারোর কথা আমরা বলতে পারি, তো বড় সুযোগ কিন্তু তারা অনেক মিস করেছে। তারপরও দেখা যাচ্ছে যে তারা ফাইনালে চলে এসেছে, এবং সেক্ষেত্রে আর্জেন্টিনার ক্ষেত্রে একটা জিনিস যে আর্জেন্টিনারও ডিফেন্সটা কিন্তু খুব সলিড, তারা মাত্র একটা গোলই হজম করেছে ইকুয়েডরের সাথে যে গোলটা। সো আরও কি হতে পারতো না? হ্যাঁ হতে পারতো, সেখানে পেনাল্টি এমি মার্টিনেজ আবার আলাদা, মানে আর্জেন্টিনার জন্য একটা আলাদা ফ্যাক্টর আসলে এমি মার্টিনেজ, যে ডিফেন্স তো একটা বড় ব্যাপার, কিন্তু সেই সঙ্গে এইরকম একটা গোলকিপার পাওয়া ক্লাব লেভেলে এমি মার্টিনেজ কি সেটা অন্য ব্যাপার, সেখানেও সে অন্যতম সেরা, বাট জাতীয় দলে এমি মার্টিনেজ ওই যে ইয়ার ভাষায় যেটা বলতে হয় যে হি ইজ অ্যান অ্যানিমেল, সো ও আসলেই তার সেরাটা দিয়ে খেলে। এবং আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল যে কোনো টুর্নামেন্টে এমি মার্টিনেজ গোল পোস্টে আছে, এইটা কোনো স্ট্রাইকার বা ফরওয়ার্ড যদি 1-to-1 তাকে পেয়ে যান, তার জন্য আসলে মাথায় অনেক কিছু কাজ করবে, বিশেষ করে ওই ওয়ার্ল্ড কাপ ফাইনালের ওই সেফটার পরে। সো এইটা একটা বড় ফ্যাক্টর হবে আর্জেন্টিনার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, কলম্বিয়া সোফার এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি সেট পিসে গোল দিচ্ছে। ওদের সেট পিসগুলি প্রত্যেকটা কিন্তু ভয়ঙ্কর। হ্যাঁ, 6টা না 5টা সেট পিস, 3টা পেনাল্টি, মানে 8টা টোটাল 12টা গোলের ভিতরে 8টা কিন্তু সেট পিস থেকেই পাইছে, এক মানে ধরতে গেলে আর কি। তো এইখানে এরিয়াল ডুয়েলগুলিতে আসলে আর্জেন্টিনার যে মানে কি বলে হাইটের যে ব্যাপারটা আসলে কতটুকু, অবশ্য মানে কলম্বিয়ার প্লেয়ার খুব একটা মানে হাইট খুব বেশি না, কিন্তু এখানে আসলে প্রতিটা ম্যাচে কিন্তু পার্থক্য ঘটতেছে। এটাই আর্জেন্টিনা কি আসলে পারবে সেট পিসগুলি এইভাবে মানে ট্যাকল করতে? সেটা হচ্ছে যে আমরা যদি বলি কলম্বিয়া তো ব্যাপার, ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে ইউরোপের অনেকগুলো টিমের এগেনস্টে খেলতে হয়েছে যারা হাইটে অনেক আগানো। হ্যাঁ, কলম্বিয়া হয়তো এই টুর্নামেন্টে সেট পিস থেকে অনেক বেশি গোল করছে, এবং অবশ্যই এটা একটা থ্রেট হবে। হামেসের ডেলিভারি খুবই ভালো এবং আগে থেকে আমরা দেখে আসছি।
তো এই ক্ষেত্রে যেটা মনে হয় যে ক্রিস্টিয়ান রোমেরো হচ্ছে একমাত্র যে খুবই হাইটওয়ালা প্লেয়ার। এর বাইরে ডিফেন্সে যদি বলি আমরা লিসান্দ্রো মার্টিনেজের কথা বলি, প্রিমিয়ার লিগে খেলছেন, প্রিমিয়ার লিগে ওনাকে অনেক বড় বড় প্লেয়ারদের সঙ্গে টক্কর দিতে হয়। তার যে ব্যাপারটা হচ্ছে ফিজিক্যাল যে স্ট্রেংথটা ওনার আছে, এবং ওইখানে হচ্ছে যে একটা প্লেয়ারকে একটু হয়তো পুশ করা, একটা ছোট শোল্ডার চার্জ করা, ওইটা কিন্তু অনেক ব্যবধান করে দেয়। তো আমার কাছে মনে হয় যে লিসান্দ্রো মার্টিনেজ এবং রোমেরোর যে ডুয়োটা আছে তারা যথেষ্ট ক্যাপেবল। তো মানে মনে হয় না যে ওতামেন্দি কিন্তু 6 ফুট বা একটু বেশি বা কাছাকাছি, তো লিসান্দ্রোর চাইতে কি ওতামেন্দি কি একটু বেটার হতো কি? শুধু সেট পিসের কথা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে হয়তো ওতামেন্দি একটু বেটার হতো, কিন্তু ওভারঅল পারফরমেন্স যদি আমি চিন্তা করি, ওভারঅল পারফরমেন্স আমার মনে হয় যে এই মোমেন্টে আমি লিসান্দ্রোকেই মাঠে চাইবো। কারণ ওই যে বললাম যে প্রিমিয়ার লিগে ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি ওগুলা অলরেডি জানেন কিভাবে একটা সেট পিস হ্যান্ডেল করতে হয়, কারণ ওখানে আরও লম্বা লম্বা প্লেয়ারদের এগেনস্টে তাকে খেলতে হয়। এবং তার যে ওভারঅল পারফরমেন্স ট্যাকেল থেকে শুরু করে সব কিছু, কারণ ওতামিন্দির ক্ষেত্রে কিন্তু একটা ভয় থাকে যে একটা স্লাইট মিস্টেক হতে পারে, যেটা ওয়ার্ল্ড কাপের ফাইনালেও আমরা দেখেছিলাম। তো সেই ক্ষেত্রে লিসান্দ্রো মার্টিনেজ অনেক বেশি সলিড। সো আমার কাছে মনে হয় যে এই পেয়ারটাই আর্জেন্টিনার জন্য পারফেক্ট। আমারও তাই মনে হয়, কিন্তু মানে আমার কাছে মনে হয় যে মানে লিড নেওয়ার পরে অবশ্যই যদি লিড আর্জেন্টিনা নিতে পারে, ওতামেন্দিকে মানে কি বলে শেষের দিকে তিনটা সেন্টার ব্যাক রেখে মানে ওতামেন্দিকে নামায় দেওয়া উচিত। আর্জেন্টিনা মাঝখানে এরকম একটা ম্যাচে লিসান্দ্রোকে উঠিয়ে ওতামেন্দিকে খেলিয়েছে, বা যদি যেটা বলেন যে তিনটা সেন্টার ব্যাক, সেটা একটা ভালো অপশন হতে পারে, যেহেতু ওদের হয়তো পেসি প্লেয়াররা যেহেতু আছে সেই ক্ষেত্রে উইং কাভার দেওয়ার জন্য বা সেন্টার কাভার দেওয়ার জন্য। এখন আসলে অনেক আলোচনাই আমরা করব কোচদের উপরে, আপনি যেটা বললেন যে আলটিমেটলি কোচদের ব্যাটেলটাই এখানে মুখ্য। আর একটা ব্যাপার হইতেছে যে আমার কাছে মনে হইতেছে যে মানে এই ম্যাচটাতে আর্জেন্টিনার মেইন থ্রেট হইতেছে লুইস দিয়াস। সে শুধুমাত্র কলম্বিয়ান না, ওয়ার্ল্ডের বেস্ট একজন উইঙ্গারের ভিতরে একজন। তো সেখানে লুইস দিয়াসকে আটকানোর জন্য সম্ভবত আমার ধারণা মানে কি বলা, যতটুকু জানতে পারলাম যে মন্তিয়ালই খেলবে, কানাডার বিপক্ষে ভালো খেলার কারণে মন্তিয়ালকেই সে ফাইনাল খেলাবে স্কালোনি। এখন মন্তিয়ালের চাইতে কি মলিনা একটু বেটার হতো কি? ডিফেন্সিভলি চিন্তা করলে আসলে আমার কাছে মনে হয় যে মলিনা হয়তো একটু বেটার হতো মন্তিয়ালের চেয়ে, কারণ আমরা টুর্নামেন্টগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মলিনাকেই খেলতে দেখেছি। এইবার হচ্ছে লাস্ট ম্যাচে আমরা মন্তিয়ালকে দেখলাম, কিন্তু ওয়ার্ল্ড কাপেও যদি আমরা দেখি যে মলিনাই ম্যাক্সিমাম ম্যাচ খেলেছে, এর আগেও কোপা বা অন্যান্য ম্যাচগুলোতেও। তো এই ক্ষেত্রেও হয়তো স্কালোনি একটা ডিসিশন নিতে পারে যে আসলে কাকে উনি খেলাবেন। তবে আমার কাছে মনে হয় যে মলিনা একটু বেটার হতো মন্তিয়ালের চেয়ে। সেটাই, কিন্তু মানে আমরা যতটুকু মানে আর্জেন্টাইন নিউজ পেপারগুলি যা দেখতেলাম তাতে মনে হলো না যে আসলে মলিনা খেলবে, মন্তিয়ালকেই খেলাবে। আর মন্তিয়ালকে খেলানোর আরও একটা কারণ আছে, মন্তিয়াল বর্তমানে অ্যাটলিস্ট আমার দৃষ্টিতে তো বটেই বর্তমানে বেস্ট পেনাল্টি টেকার বলা হয়। এখন ওকে যদি মানে শুরু করানো হয় তাহলে আপনার কিন্তু ফিনিশ করতে হবে, না হলে তো মানে পেনাল্টির যদি ম্যাচে পার্থক্য না হয় তাহলে তো আর পেনাল্টি নেওয়ার সুযোগ থাকবে না, কারণ তো সেইটা একটা ব্যাপার থাকে। তারপরও মানে সব মিলে যেতে আমার কাছে মনে হচ্ছে যে মানে আর্জেন্টিনার জন্য টাফ না, মানে জিততে হলে খুবই টাফ হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে আর কটা প্লেয়ার যে ইনজুরি হয়, কটা যে মানে কার্ড খায়, আমি সেটা নিয়েও সন্দিহান আছি। কারণ তোমার কি বলে মানে কলম্বিয়ার বিপক্ষে সম্ভবত নেইমার সে ব্যাকবোনে যে মানে 2014 ওয়ার্ল্ড কাপটা পুরো ডিজাস্টার হয়ে গেছে শুধুমাত্র এই কলম্বিয়ার ম্যাচটার কারণেই। ওই ম্যাচ কলম্বিয়ার আগের দিন না হলে ব্রাজিল কিন্তু 7 গোল কখনই খেত না, এবং কখনই খেত না শুধুমাত্র ওই ডিজাস্টারের কারণেই। কারণ নেইমার যাওয়ার পরে মানে মোরাল নষ্ট হয়ে গেছে। আর কি বলে ওই যে মার্সেলো তো খুব বেশি প্যানিক করছে, আমি ম্যাচের আগেও জার্সি টার্সি নিয়ে আসছে। এখন মানে এই কলম্বিয়া আসলে কি করে, আমার তো মানে ব্যাপারটা হচ্ছে যে আমি তো মেসিকে 26 পর্যন্ত চাই, আমি খুব ভয় পাইতেছি। না হয়তো বা ওই অত ডিজাস্টার কোনো কিছু না হোক, সেটাই আমরা আশা করি। তো এখন উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য ফাইনাল, যেটা হচ্ছে যে সোমবার সকালেই ফাইনালটা হবে। এবং আমি আবারও যেটা বলে শেষ করতে চাই, রামিন ভাই এবং আমি অনেক যুক্তি দিলাম, তারপরেও রামিন ভাইয়ের কথা হচ্ছে যে যদি আর্জেন্টিনা জিতে সেখানে অনেক হার্ডফোর্ট হবে, বাট কলম্বিয়ার একটা ভালো সুযোগ থাকছে। আমার কাছেও মনে হয় যে কলম্বিয়ার একটা ভালো সুযোগ থাকছে, কিন্তু আর্জেন্টিনাকেই আমি সামান্য ব্যবধানে হলেও এগিয়ে রাখবো। আমার কাছে একদম 50-50 দেখা যাক। আমরা আরেকটা ফাইনাল দেখার অপেক্ষায় আছি, এবং আর্জেন্টিনা ইতিহাস গড়তে পারে কিনা, লিওনেল মেসির ট্রফি ক্যাবিনেটে আরেকটি ট্রফি যোগ হয় কিনা, সেটাই আসলে দেখার। সেই পর্যন্ত আমাদেরকে থাকতে হচ্ছে অপেক্ষায়, এবং উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য ফাইনাল। থ্যাংক ইউ রামিন ভাই। থ্যাংক ইউ।